আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই আশা করি ভালো আছো। আমি তাসলিমা আক্তার। আজকে আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি বিবিএ অনার্স থার্ড ইয়ারের অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 এর চ্যাপ্টার 7 নিয়ে আলোচনা করার জন্য। আমার আজকের আলোচিত চ্যাপ্টার হচ্ছে অ্যাকাউন্টিং রিলেটিং টু ব্যাংক্রাপসি। আমি এই চ্যাপ্টারের উপর আগেও একটা ক্লাস নিয়েছিলাম বিস্তারিত রুলসগুলো নিয়ে। আজকে আমি তোমাদের একটা অঙ্ক করাবো, তবে অঙ্কগুলো এত বিস্তারিত যে আমি বোর্ডের মধ্যে প্রশ্ন দিয়ে তোমাদেরকে করানো সম্ভব না, তাই আমি প্রশ্নটা বেছে নিয়েছি যে বোর্ডের একটা অঙ্ক, যাতে তোমরা সবাই বইয়ের মধ্যে প্রশ্নটা পাও এবং বইটা নিয়েই ক্লাসটা করতে শুরু করবে। তো আজকে আমি প্রশ্নটা দিয়ে দিচ্ছি আগে, তারপর আমি আলোচনায় চলে আসবো, অঙ্ক করাবো। প্রশ্নটা একটু সবাই দেখো এবং সবাই বইটা সামনে নিয়ে বসেই অঙ্কের ক্লাসটা দেখবে। শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা আজকে একটু প্রশ্নটা দেখো আগে। প্রশ্নটা ভালো করে দেখতে হবে, কারণ প্রতিটা লাইন থেকে কিছু না কিছু টপিকস আমাদের বেরিয়ে আসবে। Mrs. Sabrina commenced business on January 1, 2014 with capital 50,000 at Khulna City Corporation. During the year, she made profit 22,000. She made drew taka 10,000 per year. At December 31st, 2016, she became insolvent. On that date, her statement of affairs was as follows: cash in hand 5,000, equipment estimated to realize 20,000, equipment value ছিল 25,000, realized value হচ্ছে 20,000, stock expected to realize হবে 70%, total আছে 60,000, meaning share estimated to produce 17,000 টাকা, but the value ছিল 15,000, bills receivable estimated to realize 6,000, plant expected to realize 18,000, debtors estimated uncollectible 4%, debtors of which টাকা 18,000 is secured by plant. The creditors দের 18,000 টাকা প্লান্টের জন্য বন্ধক রাখা হয়েছে। Salary due to a clerk 4 months টাকা 2,400, bank loan is secured by stock to the extent of টাকা 50,000, bank loan এর against stock বন্ধক রাখা হয়েছে, তবে ফুল না, মাত্র 50,000 টাকা। rent due to landlord মালিকের কাছে ভাড়া বকে আছে। discount bill dishonor টাকা 4,500, value ছিল 6,000, bills payable secured by life policy which surrender value is টাকা 70,000, speculative loss আছে আমাদের 5,000, আর realization expenses আছে 3,000. Mrs. Sabrina has a private building, Sabrina একটা প্রাইভেট বিল্ডিং ছিল, estimated realizable value 2 লাখ টাকা। আমাদের রিকোয়ারমেন্ট আছে, তোমরা দেখতে পাচ্ছ, স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স এন্ড ডিফিসিয়েন্সি অ্যাকাউন্টস। তাহলে চলে আসো আমরা বইতে দেখে আগে আমাদের। আমি গত ক্লাসে বিস্তারিত আলোচনা করেছিলাম যে অঙ্কটা শুরু করার আগে আমাদের 6টা ক্রেডিটরসকে খুঁজে নিতে হবে, যে ফুললি ক্রেডিটরস, সিকিউরড ক্রেডিটরস কারা, পার্টলি কারা, আনসিকিউরড কারা, প্রিফারেন্সিয়াল ক্রেডিটরস কে কে আছে। তাহলে আজকে আমি প্রথমেই চলে আসছি ফুললি সিকিউরড ক্রেডিটরস এর মধ্যে। আমাদের ব্যাংক লোন ছিল 30,000। আমি দেখো কলামটা কিভাবে করতে হবে, যে অ্যাকাউন্টস টাইটেল, অ্যামাউন্ট অফ লোন, ভ্যালু অফ সিকিউরিটি। ব্যাংক লোনের টাকা ছিল 30,000, বাট তার এগেইনস্টে সিকিউরিটি স্টক ছিল 50,000 টাকা, যেটা থেকে 70% রিয়েলাইজড হবে। তাহলে 70% আমরা পাচ্ছি 35,000 টাকা। বিলস পেয়েবল 12,000 টাকা, কিন্তু তার এগেইনস্টে আমাদের যে সিকিউরিটি ছিল তার ভ্যালু হচ্ছে 17,000 টাকা ক্রেডিটরস। তাহলে টোটাল অ্যাসেট পাচ্ছি 52,000, এবং এর থেকে রিসিভার ফি বাদ দিতে হবে 4%, 2,080 টাকা আসছে। লেস করে আমাদের সিকিউরিটি থাকছে 49,920, আর আমাদের লোন ছিল 42,000। তাহলে দেখা যাচ্ছে যে এই সিকিউরিটিটা বিক্রি করে আমরা লোনটা সম্পূর্ণ পরিশোধ করতে পারবো, এই জন্য এটার নাম হচ্ছে ফুললি সিকিউরড ক্রেডিটরস। আমরা চলে আসছি 2 নাম্বার নোটে, যে আমাদের এখানে ক্রেডিটরস থেকে একটা ক্রেডিটরস সৃষ্টি হয়েছিল প্লান্টের এগেইনস্টে। প্লান্টের ভ্যালু ছিল আমাদের, ক্রেডিটরস ছিল 18,000 এবং প্লান্টের ভ্যালু ছিল 18,000, কিন্তু 18,000 থেকে 4% রিসিভার ফি আমাদের লেস করে আমরা থাকছে 17,280। অর্থাৎ এটাই দেখতে পাচ্ছি যে আমার লোন 18,000
বাট আমার হেড অফ সিকিউরিটি হচ্ছে 17,280, তাহলে এটা থেকে আমি ঋণ সম্পূর্ণ পরিশোধ করতে পারবো না, এই জন্য এটা চলে আসছে পার্টলি সিকিউরড ক্রেডিটর্স হিসেবে। 3 নাম্বার নোট হবে আনসিকিউরড ক্রেডিটর্স বা প্রিফারেন্সিয়াল, আরেকটা থাকবে 4 নম্বরে প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স। Calculation of unsecured creditors. Unsecured creditors মানে যেখানে আমাদের কি কি আসতে পারে দেখো, 3 নাম্বার নোটে আমরা লিখবো যেগুলোর বিপরীতে কোনো ধরনের সম্পদ বন্ধক নেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রশ্নের মধ্যে আমাদের যে চলতি দায়গুলো বিশেষ করে যেগুলো রয়ে গেছে আমাদের সেগুলো লিখতে হবে। ফার্স্ট পাচ্ছি ক্রেডিটর্স ছিল আমাদের টোটাল ৮৩,০০০ টাকা, তাহলে ক্রেডিটর্স ৮৩,০০০ থেকে আমাদের প্ল্যান্টের এগেইনস্টে ছিল বন্ধক মাত্র ১৮,০০০, সেটা বাদ দিয়ে যেটা আনসিকিউরড অংশটা হচ্ছে ৬৫,০০০। এখানে কথাটা একটু চেঞ্জ হবে, এটা হচ্ছে গ্রস অ্যামাউন্ট আর এটা হবে এক্সপেক্টেড টু রেন। তারপরে আমাদের প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি আর কি কি আছে, স্যালারি না, এখানে রেন্ট ডিউ টু ল্যান্ডলর্ড। স্যালারির মধ্যে স্যালারি ছিল 2000, এখানে একটু কথা আছে, স্যালারি বকেয়া ছিল 2400, তবে স্যালারিটা হচ্ছে প্রিফারেন্সিয়াল ক্রেডিটর বাট সর্বোচ্চ 2,000 টাকা পর্যন্ত, তো এখান থেকে আমরা 2000 লেস করলে থাকছে 400 টাকা। রেন্ট টু ল্যান্ডলর্ড ভাড়া বকেয়া, আমাদের ভাড়া বকেয়া আছে 600 টাকা। নেক্সট আইটেম আমাদের আসছে ডিসকাউন্টেড বিল। এক কথা চলতি দায় সবগুলো এখানে আসবে। ডিসকাউন্টেড বিল এর থেকে আমাদের র্যাঙ্ক ছিল 4500 আর টোটাল ভ্যালু ছিল 6000। এর বাইরে আর কিছু আমাদের নাই আজকে। 72,000 আর 70,500। শিক্ষার্থীবৃন্দ আমি আর চলে আসছি আমার 4 নাম্বার নোট এবং আজকের জন্য লাস্ট নোট, এটা আমাদের যে ক্যালকুলেশন অফ প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স, অগ্রাধিকার ভিত্তিতে পাওনাদার প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স। এখানে খুব বেশি কিছু থাকে না, আমাদের নির্ধারিত কিছু আইটেম আছে, যেমন বেতন বকেয়া, বৃত্তের ক্লার্কের বেতন, গভর্নমেন্ট ট্যাক্স বা গভর্নমেন্টের বিভিন্ন রকমের ট্যাক্সের যে বকেয়া থাকে সেগুলো। আজকের অঙ্কে আমাদের শুধু একটাই আছে স্যালারি, স্যালারির মধ্যে সেই 2000 টাকা আমরা লিখব। স্যালারি ডিউ টু ক্লার্ক, ক্লার্কের বেতন, টোটাল ছিল 2400 টাকা, তার মধ্যে সর্বোচ্চ নিয়ম অনুযায়ী দেওয়া হবে 2000 টাকা। এটাই আমাদের প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স এর মধ্যে থাকছে। তো আজকে আমার নোট শেষ, আমি এবার চলে যাব আমাদের মূল অঙ্ক স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স করার জন্য। আশা করি তোমরা ভালোভাবে অঙ্কটা দেখবে, কারণ প্রশ্নটা নিয়ে না বসলে কিছুই বুঝতে পারবে না। এখানে রিকোয়ারমেন্ট 1 এ চলে যাচ্ছে আমি স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স। আমি আগেও দেখিয়েছিলাম যে ফরম্যাটটা কিরকম হবে। Statement requirement 1, statement of affairs, অনেক বিশাল একটা অঙ্ক এখানে।
এখানে হচ্ছে গ্রস অ্যামাউন্ট বা লোন, লায়াবিলিটিস, net amount by expected to rank, assets, book value or expected to rank. প্রথমটা book value, expected to rank. তাহলে চলে আসো, আমি আগে লায়াবিলিটি সাইডটা ক্লিয়ার করি। ফার্স্ট আমি লিখব ফুললি সিকিউরড ক্রেডিটরস। fully secured creditors, fully secured creditors এর মধ্যে থাকছে আমাদের নোটের মধ্যে আমরা পেয়েছিলাম 42,000 টাকা, বাট আমাদের এক্সপেক্টেড টু আমাদের ভ্যালু লেস করব আমরা ভ্যালু অফ সিকিউরিটিজ। সিকিউরিটির দাম ছিল 49,920 টাকা। তাহলে আমাদের এখানে সারপ্লাস ফিগার থাকছে 7,920। এটা আমরা অ্যাসেট পাশে কন্ট্রা হিসেবে অ্যাড করে নিব সম্পদের সাথে, সারপ্লাস এস পার কন্ট্রা। এর বাইরে কিছুই বসছে না। আমাদের গ্রস অ্যামাউন্ট ছিল 42,000 টাকা। আমি 2 নম্বরে চলে যাচ্ছি, পার্টলি সিকিউরড ক্রেডিটরস। partly secured creditors, partly তে আমাদের থাকছে, আমাদের লায়াবিলিটি ছিল 18,000 লেস ভ্যালু, এখানেও লিখব গ্রস অ্যামাউন্ট 18,000, ভ্যালু অফ সিকিউরিটিজ 17,280 টাকা। তাহলে আমাদের লায়াবিলিটি রয়ে যাচ্ছে আরো 720 টাকা। 3 নাম্বার পার্ট হচ্ছে আমাদের 2 to 1। 3 নম্বরে আসছে প্রিফারেন্সিয়াল ক্রেডিটরস। প্রিফারেন্সিয়াল ক্রেডিটরস এটা সম্পূর্ণ পরিশোধ করে দিতে হয়, ছিল 2,000 টাকা লেস as per contra less deduct as per contra 2,000 টাকা, বাইরে কিছুই বসবে না। লাস্ট আইটেম আমাদের ছিল আনসিকিউরড ক্রেডিটরস। 4 নম্বর আইটেম আনসিকিউরড ক্রেডিটরস। আনসিকিউরড ক্রেডিটরস ছিল আমাদের গ্রস অ্যামাউন্ট ছিল 72,000 টাকা, আর যেটার এগেইনস্টে কোনো সিকিউরড নাই সেটা ছিল আমাদের টোটাল 70,500 টাকা। শিক্ষার্থীবৃন্দ দেখো, আমার দায়পাশ কমপ্লিট হয়ে আসছে যে ফুললি থেকে বাইরে কোনো অ্যামাউন্ট বসবে না এবং প্রিফারেন্সিয়াল ফুল পেড করে দিতে হবে। তাহলে আমাদের লায়াবিলিটি থাকবে শুধুমাত্র আনসিকিউরড ক্রেডিটরস এন্ড পার্টলি সিকিউরড ক্রেডিটরস। এবার আমি চলে আসছি অ্যাসেট পাশে, যে অ্যাসেটের মধ্যে ফার্স্টে আমরা লিখব যে যেই আমাদের যে অ্যাসেটগুলো বন্ধক রাখা হয় নাই, যে সেটাকে আমরা বলছি unmortgaged asset। or unholding unsecured assets। ক্যাশ থেকে শুরু করে যে সকল সম্পদগুলো কোনো জায়গায় বন্ধক রাখা হয় না, যে অংশটুকু রাখা হয় না সেটা লিখবো। ফার্স্টে দেখো তোমরা প্রশ্নে দেওয়া আছে আমাদের ক্যাশ ইন হ্যান্ড। ক্যাশ ইন হ্যান্ড আছে আমাদের 5,000 এর বুক ভ্যালু 5,000 এ হবে কারণ এটা ক্যাশ। নেক্সট আইটেম ইকুইপমেন্ট, যা আছে তাই বসবে। এক্সপেক্টেড টু র‍্যাঙ্ক কোড দেখো তোমরা, ইকুইপমেন্ট 25,000 ছিল 25,000,
এবং 20,000 ছিল র্যাঙ্কিং ভ্যালু। স্টকের টোটাল ভ্যালু ছিল 60,000, তার মধ্যে আমরা বন্ধক রেখেছিলাম 50,000 আর বাকি 10,000 বসে যাবে। 10,000 এবং তার 70% রিয়েলাইজড হবে 7,000 টাকা। মিনিং শেয়ারের ভ্যালু ছিল 15,000 কিন্তু র্যাঙ্কিং ভ্যালু ছিল 17,000। বিলস রিসিভেবল, প্রাপ্য হিসাব বা প্রাপ্য বিলস রিসিভেবল আছে আমাদের 13,000 এবং র্যাঙ্কিং ভ্যালু হচ্ছে 6,000। ডেটর্স থেকে তা আসবে আমাদের 20,000 টাকা আর তার 4% হচ্ছে ব্যাড ডেটস। তো 4% লেস করলে আমি পাশে লিখে দিচ্ছি লেস 4% লেস করে থাকছে 19,200 টাকা। এবার দেখো আমার অ্যাসেট পাশের আনসিকিউরড প্রপার্টি গুলা চলে আসছে আমাদের অ্যাসেট বা প্রপার্টি। টোটাল আমি পাচ্ছি 88,000 গ্রস ভ্যালু বা বুক ভ্যালু আর নেট ভ্যালু হচ্ছে 74,200। তাহলে আমি এখন তার থেকে লেস করব রিসিভার ফি। আমি গত ক্লাসে বলেছিলাম রিসিভার ফি যদি আনসিকিউরড অ্যাসেটের মূল্য 10 লক্ষ টাকার মধ্যে হয় তাহলে রিসিভার ফি বাদ যাবে অনলি 10%। তাহলে ক্যাশ ব্যতীত 10%, ক্যাশ এই টোটাল 74,200 থেকে 5,000 লেস করে বাকিটা 10% হবে। 74,200 minus 5,000 into 10%, আমাদের রিসিভার ফি আসছে 6,920 টাকা। বাদ দিয়ে আমাদের অ্যাসেট থাকবে 67,280 টাকা। তার সাথে আমি সারপ্লাস ফিগারটা অ্যাড করব যেটা আমাদের প্রিফারেন্সিয়াল ক্রেডিটরসে এক্সেস অ্যামাউন্ট ছিল। সারপ্লাস এস পার কন্ট্রা সারপ্লাস ফিগার ছিল 7,920। অ্যাড করলে আমাদের আসছে পঁচাত্তর হাজার টাকা। তার থেকে আমরা রিয়েলাইজড এক্সপেন্সেস, দেখো তোমরা প্রশ্ন নিচে দেওয়া আছে রিয়েলাইজড এক্সপেন্সেস, আর সেটা আমাদের বাদ দিতে হবে। রিয়েলাইজেশন এক্সপেন্সেস ছিল 3,000 টাকা, বাদ দিব, দিয়ে আমাদের থাকবে 72,200 টাকা। তার থেকে আমরা যে প্রিফারেন্সিয়াল ক্রেডিটর 2,000 টাকা বাদ দিয়েছিলাম সেটাও লেস করতে হবে। লেস প্রিফারেন্সিয়াল ক্রেডিটরস 3,000, প্রিফারেন্সিয়াল ক্রেডিটরস ছিল 2,000, বাদ দিলে আমার থাকছে 70,200 টাকা। শিক্ষার্থীবৃন্দ এবার তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, আমাদের দুই পাশ এবার মিলানো পালানো চলে আসছি শেষের দিকে অঙ্কের। তবে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা বেরিয়ে আসবে যে আমার অ্যাসেট কত লায়াবিলিটি কত। আমার টোটাল লায়াবিলিটি হচ্ছে এই পাশে যে 71,520 টাকা, 71,220 টাকা। এদিকেও আমরা লিখছি 71,220 টাকা, কিন্তু আমার সম্পদ আছে মাত্র 70,200 টাকা। তাহলে আমার যে ঘাটতি সেটা হচ্ছে ডিফিসিয়েন্সি অ্যাকাউন্ট। ডিফিসিয়েন্সি অ্যাকাউন্ট আসছে ডিফিসিয়েন্সি অ্যাকাউন্ট, যেটা আমাদের ব্যালেন্সিং ফিগার বের হচ্ছে 1,020 টাকা। আমি এর পরবর্তী যে কাজটা করব যে আমাদের স্টেটমেন্ট অফ অ্যাফেয়ারের কাজ শেষ। আমরা দেখো আমি আরেকটু রিপিট করছি। প্রথমে আমাদের যে চারটা লায়াবিলিটি ছিল ফুললি, পার্টলি, প্রিফারেন্সিয়াল, আনসিকিউরড, আমি লিখলাম গ্রস কত, রেন্ট কত, টোটাল লায়াবিলিটি কত। এবার অ্যাসেটের মধ্যে ফার্স্ট আনসিকিউরড প্রপার্টিগুলো লিখবো, তার টোটাল থেকে ক্যাশ বাদ দিয়ে বাকিটার উপরে আমি 10% রিসিভার ফি দিলাম, কারণ আমাদের প্রপার্টি ভ্যালু 10 লাখের নিচে ছিল। আর এর সাথে সারপ্লাস এস পার কন্ট্রা যে ফিগারটা সেটা যোগ করব।
করলাম এবং রিসিভার ফি বাদ দেওয়ার পরে রিয়েলাইজেশন একটা এক্সপেন্স ছিল সেটা লেস করতে হবে আর প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স এর অ্যামাউন্টটা বাদ দিয়ে আমাদের নেট অ্যাসেট থাকছে 70200 কিন্তু আমার লায়াবিলিটি ছিল 71220 সো আমাদের ডিফিসিয়েন্সি ব্যালেন্স বেরিয়েছে কত 1020 টাকা এখন আমাদের সেকেন্ড পার্টে আমি চলে আসছি যে আমাদের স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার শেষ এই ডিফিসিয়েন্সি ব্যালেন্সটা কিভাবে মিলবে সেটা আমি দেখাচ্ছি এখন রিকোয়ারমেন্ট 2 যেটা ছিল তো অঙ্কগুলো বিশাল অঙ্ক এবং প্রতিটা লাইন থেকে খুঁজে খুঁজে আমাদের ইনফরমেশনগুলো নিতে হয় তো একটু মনোযোগ না দিলে কেউ তো পারবে না এবার ডিফিসিয়েন্সি রিকোয়ারমেন্ট 2 ডিফিসিয়েন্সি অ্যাকাউন্ট শিক্ষার্থীবৃন্দ খেয়াল রাখবে ডিফিসিয়েন্সি অ্যাকাউন্টে আমাদের সকল প্রকার সম্পদের হ্রাস বৃদ্ধি মূলধন উত্তোলন রেট ইনকাম সবকিছু আসবে এখানে তাহলে দুই এটা জাস্ট একটা রেওয়ামি খতিয়ানের মতো রেওয়ামিলের মতো অ্যাকাউন্টস টাইটেল দুই পাশেই থাকবে এদিকেও থাকছে অ্যাকাউন্টস টাইটেল আমার হাতে বাম পাশে যেটা ডান পাশে আমরা লিখব সকল লস গুলো উত্তোলন গুলো এবং আমাদের অ্যাসেটের যে ঘাটতিগুলো আসছে সেগুলো আর হাতের বাম পাশে আসবে আমাদের ক্যাপিটাল প্রফিট তারপর আমাদের ডিফিসিয়েন্সি যে ঘাটতিগুলো আসছে এগুলো তাহলে আমি শুরু করছি আগে বাম পাশটা কমপ্লিট করি ড্রয়িং ছিল প্রতি বছরে 10,000 টাকা করে আমি ড্রয়িংটা আগে লিখে ফেলছি আমাদের অঙ্কটা হচ্ছে টোটাল 3 বছরে শুরু ছিল 14 সালে জানুয়ারিতে আর আমরা ব্যাংকরাপসি করছি 16 সালে ডিসেম্বরে তাহলে 14 15 16 3 বছর অঙ্ক পার ইয়ারে 10,000 করে 3 ইয়ার্সে ছিল 30,000 টাকা নেক্সট আইটেম হচ্ছে আমাদের ব্যাড ডেটস ছিল অনাদায়ী দেনা ব্যাড ডেটস আমরা ছিল টোটাল 20,000 এর 4% যেটা আমি আগের অঙ্কের ডিফারেন্স আছে 800 টাকা আমি দেখাচ্ছি না এবার আসছে আমাদের লস অন রিয়েলাইজেশনে আমাদের যে লস গুলো আসছে অ্যাসেট লায়াবিলিটি গুলো যেগুলো ঘাটতি পেলাম ইকুইপমেন্ট ছিল 25,000 থেকে কমে হয়ে গেছে 20,000 তাহলে লস আসছে আমাদের 5,000 স্টকের দাম ছিল 60,000 তার 70% রিয়েলাইজ হবে তাহলে বাকি 30% আমাদের লস 18,000 টাকা প্লান্টের ভ্যালু ছিল 27,000 কিন্তু রিয়েলাইজ হয়েছে 18,000 এখানে লস আসছে প্রায় 9,000 টাকা বিলস রিসিভেবল আছে আমাদের 13,000 থেকে আমরা রিয়েলাইজ করেছি মাত্র 6,000 13,000 মাইনাস 6,000 থাকছে আমাদের লস 7,000 এবার একটা লস দেওয়া ছিল স্পেকচুয়াল লস স্পেকুলেটিভ লস ছিল যে প্রশ্নে দেওয়া ছিল আমাদের সরাসরি 5,000 টাকা রিয়েলাইজেশন এক্সপেন্সেস আছে আমাদের রিয়েলাইজেশন এক্সপেন্সেস 3,000 যেটা আমরা একবার পেড দেখিয়েছি সেটা লস হিসাবে আর ডিসকাউন্টেড বিলের ছিল আমাদের বিল ডিসকাউন্টের যে দায়টা হয়েছে ডিসকাউন্টেড বিল 4,500 যেটা এক্সপেক্টেড টু রেইন বলাই ছিল আর আমাদের রিসিভার ফি গুলো আসবে আমরা যেখানে যেখানে পেয়েছিলাম রিসিভার ফি আমাদের তিন জায়গায় আমরা রিসিভার ফি পেয়েছি একটা ছিল
ফুললি আর পার্টলি মিলে টোটাল হচ্ছে 2800 টাকা, প্লাস আমাদের আনসেকিউরড অ্যাসেটের মধ্যে আমাদের ছিল 6920 টাকা। মোট রিসিভার ফি হচ্ছে 9720 টাকা। টোটাল ডিফিসিয়েন্সি ডেবিট আসলে আমাদের অ্যামাউন্ট আসছে 92020 টাকা। এবার আমরা দেখি এই পাশ মিলে কিনা। এটা মিললে বুঝবো যে আমাদের হয়ে গেছে। ফার্স্ট আইটেম লিখবো আমি excess of assets over liabilities, টাকা হচ্ছে 60,000 সরি 50,000। এর প্রশ্নের প্রথমেই দেওয়া ছিল নেট ইনকাম হয়েছিল বিগত বছরগুলোতে, নেট ইনকাম 22,000। লাইফ পলিসির সারেন্ডার ভ্যালু যেটা পাওয়া যাবে যে লাইফ পলিসি ভাঙলে যে টাকাটা পাওয়া যাবে, সারেন্ডার ভ্যালু আছে আমাদের 17,000 টাকা। আর প্রফিট অফ মিনিং শেয়ার, একটা শেয়ারের মূল্য 2000 টাকা বাড়তি ছিল আমাদের। প্রফিট অফ মিনিং শেয়ার 15,000 থেকে 17,000 হয়ে গেছিল মূল্য। 2000 টাকা এটা একটা প্রফিট ছিল। আর আমাদের ডিফিসিয়েন্সি ব্যালেন্সটা আমরা বসাবো। ডিফিসিয়েন্সি অ্যাকাউন্ট ছিল আমাদের 1020 টাকা। আমরা দেখি টোটাল মিলে কিনা, মিলে বুঝবো আমাদের অঙ্ক হয়ে গেছে 50, 72, আর এটা হচ্ছে 89, 90, 92,020 টাকা পেয়ে গেলাম। আমাদের অঙ্ক মিলে গেছে। ঠিক আছে, কিন্তু দেখো আমাদের অঙ্কটা অনেক জটিল এবং অনেকগুলো ধাপ পার হয়ে আমাদেরকে কাজটা করতে হবে। তো অনলাইন ক্লাসে এত বড় অঙ্ক করানো অনেকটা খুব ক্রিটিক্যাল বিষয়, যে সামনাসামনি বই না থাকলে অঙ্কটা তোমরা বুঝতে পারবে না। তাই আজকে আমি বোর্ডের প্রশ্নটা লিখতে পারি নাই, লেখার সুযোগ সম্ভব হয় নাই, কারণ এত বড় প্রশ্ন তুলে আমি অঙ্ক করাতে পারবো না, যার কারণে আমাদের বই থেকেই প্রশ্নটা দেখতে হয়েছে। এবং আশা করি তোমরাও বইটা সামনে রেখে অঙ্কগুলো দেখবে। ইনশাল্লাহ আমি নেক্সট ক্লাসে আবারও আসবো এই চ্যাপ্টারগুলো অঙ্ক নিয়ে। খুব ইম্পর্টেন্ট একটা পার্ট তোমাদের জন্য। এখান থেকে এই ধরনের এরকম কাজ, মূল কাজ হচ্ছে এগুলোই, এইভাবেই আমাদের করতে হবে। মূলত ডিফিসিয়েন্সি এবং স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্সকে আমাদের বলা থাকে করার জন্য। তো এই ফরম্যাটে এই রোলসগুলো এইভাবেই প্রতিটা অঙ্কের মধ্যে করে আসতে হবে। ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে আবারও আসবো এই বিষয়ের উপর আলোচনা করতে। তো ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।